সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ডাক্তার মোহাম্মদ মঈনুল হাসান, পিতা মৃত আলহাজ আজিজুর রহমান, মাতা আলহাজ মুকিমানেসা বিবি, গ্রাম ওগলপাতি, থানা বা উপজেলা বামনা, বর্তমান জেলা বরগুনা, সাবেক বরিশাল। আমার স্কুল জীবন প্রথম ক্লাস 1 to 3 নিজেদের বাড়ির স্কুলে পড়েছি। পরবর্তীতে আমার স্কুল ছিল পিরোজপুরের, আমাদের সাব ডিভিশন পিরোজপুরের আদর্শ হিন্দু বিদ্যালয়, ওয়ান অফ দি বেস্ট স্কুল অফ দি দেন ইস্ট পাকিস্তান, যেখানে আদর্শ, সত্যিকার আদর্শ স্কুল। পরবর্তীতে ইন্টারমিডিয়েট পড়ার সময় 64-এ আমি চলে আসলাম ঢাকাতে, ঢাকা জগন্নাথ কলেজে ভর্তি হলাম। ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করি এবং জগন্নাথ কলেজে থাকাকালীন আমার ছাত্রলীগের ছাত্র রাজনীতির ওখান থেকেই বড় ধরনের সূচনা। যদিও ছাত্রলীগে আমি আগে থেকেই করতাম, বাট বিশেষভাবে এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাই 64 থেকে। 64-এ তখন ছাত্রলীগের নেতা ওবায়দুর রহমান, যিনি প্রেসিডেন্ট ছিলেন, মোয়াজ্জেম ভাই ছাত্রলীগের তার আগের প্রেসিডেন্ট, মনি ভাই, রাজ্জাক ভাই, এদের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তখন থেকেই। এবং তাদের সব রকমের মিটিংয়ে, আমি যদিও ফার্স্ট ইয়ার জগন্নাথ কলেজের ফার্স্ট ইয়ার আইএসসির ছাত্র, কিন্তু তখন থেকেই ওনাদের সাথে মিটিংয়ে আমাদের বেশ একটা ভালো সম্পর্ক পায় আমার। আসলে জগন্নাথ কলেজের তখনকার ছাত্র নেতাদের মধ্যে সব থেকে বেশি যার যোগাযোগ ছিল ছাত্রদের সাথে, জগন্নাথ কলেজের ছাত্রদের সাথে, উনি ছিলেন আমাদের কাজী আরিফ ভাই এবং আল মুজাহিদি। বাট আরিফ ভাইয়ের পরিচিতি, যোগাযোগ, সর্বক্ষণ কাজ নিয়ে ব্যস্ত, এই ছিলেন আরিফ ভাই আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আল মুজাহিদির যেটা ছিল, আল মুজাহিদি ভাই চমৎকার বক্তৃতা দিতে পারতেন, যেটা আরিফ ভাই অত সুন্দর বক্তৃতা দিতে পারতেন না। মুজাহিদ ভাই বক্তৃতা দিতে পারতেন বলেই, সুন্দর বক্তৃতা দিতে পারতেন বলেই ভিপির নমিনেশন পেয়েছিলেন, ভিপির ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু ইলেকশনে উইন করতে পারলেন না। তখনকার দিনে আশ্চর্যের কথা হলো, ছাত্র শিবিরের বা তখনকার দিনে ছাত্র সংঘের এক নেতা আনসারি, উনি ভিপি নির্বাচিত হলেন। আমাদের আল মুজাহিদি ভাই অল্প ভোটের জন্য জয়লাভ করতে পারলেন না। বাট এনিওয়ে, একমাত্র ওই সংসদে ভিপি ক্যান্ডিডেট ইসলামী ছাত্র সংঘের নির্বাচিত হলো, বাকি সবাই ছাত্রলীগের মনোনীত হলো, নির্বাচিত হলো। 64-66-এর মধ্যে পার্লামেন্টের সেক্রেটারি ছিল আব্দুল মান্নান। উনি ভিজিট করতে আসলেন কোনো কারণে প্রিন্সিপালের সাথে। আমরা যখনই খবর পেলাম যে মান্নান সাহেব এখানে ঢুকছেন, উনি আইয়ুব খানের একজন দোসর, মান্নান সাহেবের গাড়িটাকে চুরমার করে ফেলা হলো এবং তার মধ্যে এই ভাঙাভাঙির মধ্যে আমি অন্যতম। এবং এখানে একটা কথা আমি বলে রাখি, যেটা বলা প্রয়োজন। আমার সাথে যেহেতু মনি ভাইয়ের, মোয়াজ্জেম ভাইয়ের, ওবায়দ ভাইয়ের, রাজ্জাক ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল, দে ইউজ টু লাভ মি, ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমাকে। আমি জিজ্ঞাসা করলাম একদিন যে, মনি ভাই, আমাদের উদ্দেশ্য কি? ছাত্র রাজনীতি করতেছি, ছাত্রলীগ করতেছি, আমাদের উদ্দেশ্য কি, এইম কি? উনি আমাকে খুব সুন্দরভাবে, ধীরস্থিরভাবে বললেন, দেখো, এইসব কথা আমরা বলি না, খুব বিশেষ জনকে বলি কখনো। আমাদের উদ্দেশ্য হলো ইস্ট পাকিস্তানকে
ওয়েস্ট পাকিস্তান থেকে সেপারেট করা, দিস ইজ আওয়ার টার্গেট, দিস ইজ আওয়ার এইম। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করতেছি। এবং আমি শুনে যদিও অবাক হয়েছিলাম তখন, কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছিল। 64 to 66 আমার জগন্নাথ কলেজ, 66-এ মাঝামাঝি জুলাই আগস্টে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হলাম। তখন ওখানকার ছাত্র রাজনীতির দুটা পার্টি মেইনলি ছিল, একটা ডিএসএফ ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট, আর একটা অগ্রগামী এবং ডিএসএফ, এই দুটো পার্টির ছায়াতলেই আমরা সমবেত হলাম। আমি ডিএসএফ এর ছায়ায় থাকলাম, বিভিন্ন জনে অন্যরা অন্যদিকে বিভিন্ন জায়গায়। বাট কিছুদিন পরেই আমাদের মধ্যে একটু চেতনা ফিরে আসলো যে আমরা এতদিন ছাত্রলীগ করলাম, ছাত্র রাজনীতি করলাম, কেউ ছাত্র ইউনিয়ন করলো, কেউ ছাত্রলীগ করলো, কিন্তু মেডিকেল কলেজে এরকম কোনো পার্টি নাই কেন? আমরা ছাত্রলীগ করার চিন্তা ভাবনা করলাম। কিন্তু আমাদের মধ্যে আগে থেকেই একটু প্রেরণা জুগিয়েছিলেন আমাদের 4-5 বছরের সিনিয়র শামসুদ্দিন ভাই। পরবর্তীতে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপিও হয়েছিলেন, ওনারই অনুপ্রেরণায়। এবং তখনকার আমারই ক্লাসমেট, বর্তমান প্যাথোলজিস্ট ডক্টর মাহফুজুর রহমান, সব থেকে বেশি উদ্যোগী ছিলেন মাহফুজুর রহমান। আমরা ছাত্রলীগ করতাম, রাজনীতি করতাম মেডিকেল কলেজের মধ্যে, কিন্তু মাহফুজের পরিধি ছিল ব্যাপক। মাহফুজুর রহমান সারা চট্টগ্রাম শহরে এবং বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমাদেরকে উদ্যোগের পিছনেও, যদিও আমরা ছাত্রলীগের উদ্যোগী ছিলাম, কিন্তু সে আমাদের থেকেও আরো উদ্যোগী ছিল সে। মাহফুজুর রহমান, আমি মইনুল্লাহ হাসান, আমার সিনিয়র ডক্টর আফলাতুন ভাই, হাবিবুল্লাহ ভাই, খালেক ভাই, বোরহান এবং বেলায়েত সহ আরও বেশ কয়েকজন, নাম খেয়াল নাই আমার, এরা মিলে আমরা 13-14 জনে মিলে প্রথম ছাত্রলীগের একটা রুমের মধ্যে ছাত্রলীগ প্রথম ঘোষণা করলাম, তৈরি করলাম, গ্রুপ করলাম। এরপরে তার পরিধি আমরা বাড়ালাম। কিভাবে প্রচারণা এই করতে করতে আমরা 69-এ একটা ইলেকশন করলাম। ছাত্রলীগের প্যানেল ছিল সেখানে, কিন্তু সেই ইলেকশনটা কার্যকরী হয় নাই। একটা প্যানেলে আংশিকভাবে আমরা জয়ী হয়েছিলাম, সেখানে আমিও একজন সদস্য নির্বাচিত হয়েছিলাম। এরপর কিভাবে সদস্য বাড়ানো যায়, কিভাবে ছাত্রলীগের কার্যক্রম বৃদ্ধি করা যায়, কিভাবে ছাত্রদের মন জয় করা যায়, এবং সেইটা করে প্রথম ইলেকশন হলো অনেক দিন পরে। 70-তে গিয়ে ইলেকশন নির্বাচন হলো, ছাত্র সংসদের নির্বাচন। সেই ছাত্র সংসদের নির্বাচন, এখানে ছাত্র ইউনিয়নের একটা প্যানেল ছিল, ইসলামী ছাত্র সংঘের ফার্স্ট প্যানেল ওখানে দাঁড়ালো, সব পরাজিত হলো। ছাত্রলীগ, আমি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলাম, বোরহান ভিপি নির্বাচিত হলো, এবং ফুল প্যানেল ব্যাপক ভোটের ব্যবধানে আমরা ছাত্রলীগ জয়ী হলাম। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগ একটা শক্ত অবস্থান তৈরি করল। মার্চ থেকেই আপনারা জানেন যে অসহযোগ আন্দোলন শুরু হয়। সেই অসহযোগ আন্দোলনে চট্টগ্রাম মেডিকেল কলেজের একটা বিরাট ভূমিকা, যে ভূমিকা আমি মনে করি বাংলাদেশের কোনো মেডিকেল কলেজ এই রোল প্লে করতে পারেনি, যেটা চট্টগ্রাম মেডিকেল কলেজ করেছে। আমরা প্রথম সপ্তাহেই আমরা ট্রেনিং, আমাদের খেলার মাঠে ফিউচার ফাইটার যারা যুদ্ধ করবে, দেশ স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য যারা যুদ্ধ করবে, তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। উদ্যোগী এবং ওই কিছু চিন্তা শক্তি, সেটা ডক্টর মাহফুজুর রহমান এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবের হোসেন আজগরি, এরা দুজনেই আমাকে বলল, এবং ট্রেনিং আরম্ভ হলো। এবং এদের মাঝে মাঝে আমরা ছাত্র সংসদ থেকে তাদের মাঝে মাঝে খাওয়ারও পরিবেশন করতে হতো। পাহাড়তলিতে একটা বড় বাঙালি বিহারি একটা বড় রায়ট, খুনাখুনি, মারামারি শুরু হয়। সেখানে আমরা প্রত্যক্ষভাবে গিয়েছি, দেখেছি। অ্যাম্বুলেন্স নিয়েও পাহাড়তলিতে গিয়েছি, এবং কিছু আহত লোককে আমরা হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করেছি, হাসপাতালে ভর্তি করেছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি।
ডান বাম, মৃত্যু, জীবন, এগুলি নিয়ে চিন্তা করার সুযোগ আমাদের কখনোই হয় না। আমরা আন্দরকিল্লাতে যে বন্দুকের দোকান লুট করি, সেখানে সেই সেটা খুব সহজ জিনিস না ও সময়। ইট ওয়াজ ভেরি টাফ। সেই ভেন্টিলেটর ভেঙে ভেন্টিলেটরের ভিতর দিয়েও অনেক হাইটে ভেন্টিলেটর, সেখান থেকে ঢুকে একবার পলিটেকনিকের তখনকার সম্ভবত ভিপি হারুন এবং আমাদের ডক্টর মাহফুজ, এরা দুজনে দুবার ওর মধ্যে ঢুকে অনেক আর্মস, রিভলভার, রাইফেল, গুলি, পিস্তল, এগুলি আমরা জিপ এবং অ্যাম্বুলেন্সে ভরে হাসপাতালে নিয়ে আসি। এবং আমাদের সংসদ ভবনের সাথেই ছিল ব্লাড ব্যাংক, দুটার মাঝামাঝি একটা কর্নারে এই সমস্ত আর্মসগুলি আমরা কালেক্ট করে রাখি, তালাবদ্ধ করে রাখি। এবং এর দায়িত্ব আমাকে দেয় আমার মাহফুজুর রহমান। আমাকে এগুলির এই অস্ত্র এগুলি রাখা, এর দায়িত্ব আমাকে দিয়ে তারা বিভিন্ন অন্যান্য কাজে জড়িত থাকে। এমনি করতে করতে আসে 25শে মার্চ। 26শে মার্চ ভোরে সকাল অতি প্রত্যুষে আমাদের তখনকার দিনের আর্মি বেশ কিছু সদস্য, কারো কাপড় আছে, কাপড় নাই, ড্রেস তো প্রশ্নই আসে না, কোনোভাবে তারা জীবন নিয়ে অস্ত্র নিয়ে আমাদের মেডিকেল কলেজে এসে উপস্থিত হয়। তাদেরকে আমরা আশ্রয় দিই, তাদের অস্ত্রগুলি আমরা আমাদের কাছে হেফাজতের সাথে রাখে এবং আমরা তাদেরকে খাওয়ান, পড়ানো, বিশ্রাম এটার ব্যবস্থা করি। কেউ ওখান থেকেই মুক্তিযুদ্ধের জন্য প্রিপারেশন নেয়, কেউ কেউ ঘরে চলেও যায়। সেটা একটা বিভৎস দৃশ্য, বিভৎস কাহিনী, ভাষায় প্রকাশ করার মতো না, এরকম একটা পরিস্থিতি সারা শহরে বিরাজ করতেছিল। এমনি করতে করতে 27শে মার্চ আসলো। আমাদের এইটার নেতৃত্ব অ্যাবসলিউটলি তখন নেতৃত্ব ডক্টর মাহফুজের, নিঃসন্দেহে। সে তখন বলল যে আমরা উই ওয়ান্ট টু গো টু কালুরঘাট বেতার স্টেশন। মইনুল, কি করা যায়? ডক্টর জাকারিয়া, আজকের জাকারিয়া, তখন আমার 1 বছরের সিনিয়র, তার বোন রেডিও বাংলাদেশে গান গাইত, তার কাছে রহিমার থেকে খবর নিলাম যে কালুরঘাট বেতার স্টেশনের যন্ত্রপাতি, মেশিন কে চালাতে পারবে, কার থ্রুতে, কার সাহায্য নিলে আমরা ওখান থেকে সংবাদ প্রচার করতে পারবো, বক্তৃতা দিতে পারবো, কার সাহায্য নিলে। রহিমার ইনস্ট্রাকশন মতো ডক্টর জাকারিয়াকে সাথে নিয়ে আমরা সেই ইঞ্জিনিয়ারের বাসায় গেলাম, জিপে করে, অ্যাম্বুলেন্সে করে গিয়ে সেই ইঞ্জিনিয়ারকে সহ আমি, মাহফুজ, শাহাবুদ্দিন, বেলায়েত, ইঞ্জিনিয়ার হারুন, আজিজ, এরা সহ আমরা সবাই মিলে অ্যাম্বুলেন্স এবং জিপে করে আমরা গেলাম কালুরঘাট বেতার স্টেশনে। নামিয়ে দেওয়ার পরে মাহফুজ বলল, মইনুল তুমি যাও কন্ট্রোল রুম তোমার দায়িত্ব। আমি তাদেরকে নামিয়ে দিয়ে আমরা চলে আসলাম। প্রথম বাংলায় বক্তৃতা দেয় ওখানে। প্রথম বক্তৃতা হলো ডক্টর মাহফুজের, সুন্দর স্বল্প সময়ের মধ্যে সুন্দর স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য দেশবাসীকে আহ্বান জানায়। ডক্টর বেলায়েত ইন ইংলিশ দেশ এবং বিদেশের লোকদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে ঝাঁপিয়ে পড়ার জন্য আবেদন করলো। এরপরে ডক্টর ইউসুফ বক্তৃতা দিল। দুর্ভাগ্য আমি না থাকার জন্য আমার বক্তৃতা আমি দিতে পারিনি, চলে আসতে হলো আমাকে আমার কন্ট্রোল রুম সামলাতে। এবং আমার কন্ট্রোল রুমে আমার ট্রানজিস্টার 24 আওয়ার্স অন থাকতো। তখন আমাদের খাওয়া ঘুম দিন রাত্র কোথায় কিভাবে যায় আমরা জানি না। আমার টেলিফোন ট্রানজিস্টার বা রেডিও ইট ওয়াজ অন। হঠাৎ শুনলাম বক্তৃতা, আমি মেজর জিয়া বলছি। তখন আমরা বুঝতে পারলাম যে উনি মেজর জিয়া। এবং যেহেতু আমার কাছে ওই কালুরঘাট বেতার স্টেশনের টেলিফোন নাম্বার ছিল, আমি ওখানে আবার টেলিফোন করলাম, সেই টেলিফোন ধরলেন মেজর জিয়া। এবং আমি বললাম ওনাকে যে আমরা অনেক কষ্টে অনেক সাহায্য নিয়ে এই বেতার কেন্দ্র চালু করেছি, প্লিজ আপনি বন্ধ করবেন না, আর যদি বন্ধ করেন তাহলে আমাকে খবর দিবেন। উনি আমাকে একটা কোড নাম্বার দিলেন 009, যে when you will speak to me you will say from I am 009 speaking। সেই মতো ওনার ওখানে আমি আবার ওনার সাথে রাত্রবেলা দেখা করলাম এবং জিপে করে আমি একটা জিপ অস্ত্র, গুলি,
গোলা বারুদ নিয়ে রাত্রে ওনার সাথে দেখা করলাম। উনি আমাকে বললেন যে আমার সাথে দেখা করতে আসবে তুমি, আপনি আসবেন তো জিপের সামনে একটা ছেঁড়া লুঙ্গি বা গামছা বেঁধে আসবেন। আমি সেভাবে আমার জিপের সামনে একটা ছেঁড়া লুঙ্গি বেঁধে রাত্রবেলা আনুমানিক রাত্র 9টার দিকে গেলাম। আমার জিপটা বোঝাই ছিল অস্ত্র এবং গুলিতে, সবটা নামিয়ে দিলাম। ওনার সাথে আমার কথা হলো, কথা বিনিময় হলো, বেশ সুন্দর কথা হলো এবং আমি ওনাকে ওখান থেকে চলে আসলাম। আমাদের কার্যক্রম চলতে লাগলো, চলতেছে একদম যুদ্ধ পরিস্থিতি, আমাদের খাওয়া নাওয়া ঘুম নাই। 28 তারিখ সকালবেলা ভেরি আর্লি মর্নিং হঠাৎ করে বহু গোলাগুলির শব্দ শুনতেছি আমাদের হাসপাতালের চতুর্দিকে। আমি তখন কন্ট্রোল রুমে, ওখান থেকে কিভাবে পালিয়ে আমি, বেলায়েত এবং সুভাষ আমার 1 বছরের জুনিয়র, 2 বছরের জুনিয়র সুভাষ আমার সাথেই ছিল। আমরা 3 জন কোথায় পালাবো, কিভাবে পালাবো জানি না। আমরা গিয়ে 17 নম্বর ওয়ার্ড, মেডিসিনের 17 নম্বর ওয়ার্ডের এক কর্নারে গিয়ে 3 জনে শুয়ে পড়লাম এবং আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা রুগীর কাপড় চোপড় পরে ওখানে শুয়ে থাকলাম। ওই শুইতেই আমরা ফাইল তৈরি করে ফেললাম, আমাদের নিজেদের ফাইল, নাম চেঞ্জ করে, যে আমরা কেউ না। নার্সদেরকে বললাম, কলাপসেবল গেট ছিল 17 নম্বর ওয়ার্ডে, কলাপসেবল গেট ক্লোজ করে দিতে বললাম, ক্লোজ করে দিল। আমরা ওখানে শুয়ে থাকলাম, সারা দিন পার হলো ওভাবে। একবার আর্মি আসলো, আমাদের একটা বিশাল আর্মি আসলো ওখানে। আর্মি এসে আমাদের ওখানে তারা আসন গাড়লো। তারা জায়গা কোথায় করেছিল আমার ঠিক খেয়াল নাই, কারণ আমি তো আর সেটা দেখতে পারিনি। আমরা পালিয়েছিলাম 17 নম্বর ওয়ার্ডে। 17 নম্বর ওয়ার্ড থেকে সেই সারা দিন সারা রাত ওখানে থেকে ভোর রাত্র 4টার দিকে আমি আর বেলায়েত সুভাষকে সহ ওখান থেকে বেরিয়ে রিক্সায় করে সুভাষদের বাড়ি, বাসা, শহরের বাসা ছিল পাথরঘাটাতে, সেই পাথরঘাটার বাসায় গিয়ে উঠলাম। 2-1 দিন পরে সেই পাথরঘাটারও পতন ঘটলো এবং তখন আমরা আবার ওখান থেকে পালাতে আরম্ভ করলাম এবং সেটা সুভাষের গ্রামের বাড়ি পটিয়াতে গেলাম। বাট এর ইতিমধ্যে পাক বাহিনী তাদের ফাইটার নিয়ে আক্রমণ করলো কালুরঘাট বেতার স্টেশনে। তখন জিয়াউর রহমান তার লোকজন সহ ওখানে ছিলেন, তারা জীবনে রক্ষা পেলেন, সেফ হলেন এবং তারাও সমস্ত মেশিনারি নিয়ে, ব্রডকাস্টিং যে মেশিন সহ ওনারা ওখান থেকে এর পরবর্তীতে সবাই চলে গেলেন। কোথায় গেলেন আমরা খুঁজে পেলাম না, বাট যেখানেই গিয়েছি আমি গেলাম। এরপরে সুভাষদের বাড়ি থেকে গেলাম চিটাং ইঞ্জিনিয়ারিং কলেজে, গিয়ে শুনলাম ওখানে আছে, গিয়ে ওখানে শুনি যে উনি চলে গেছেন ওখান থেকে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম মাইজভান্ডার পীর সাহেবের বাড়িতে যাওয়ার পথে, টুয়ার্ডস রামগড় যাওয়ার পথে ওই মাইজভান্ডারে গিয়ে থামলাম। ডক্টর দিদার ওদের বাড়িতে একদিন থাকলাম। ওখান থেকে আবার তখন আমরা গ্রুপ ছাড়া হয়ে গেলাম, কারোর সাথে আমাদের আর সম্পর্ক নাই। আমি আর বেলায়েত 2 জন হলাম। সুভাষদের বাড়ি থেকে গেল ডক্টর মাহফুজ, তারা একটা সংঘবদ্ধ দল নিয়ে, তারাও আমরা জানি না কোথায় আছে, বাট পরবর্তীতে জেনেছিলাম যে তারাও রামগড় চলে গেছে। আমরাও রামগড় গিয়ে পৌঁছলাম। দুর্ভাগ্য, আমি তাদেরকে কারোরই দেখা পেলাম না। আমি ফেনীর দিকে রওনা দিলাম পায়ে হেঁটে, বেলায়েত পায়ে হেঁটে রামগড় হয়ে সে ঢাকা ফিরে আসবে এরকম চিন্তা করলো। বাট সে কিছু দূর গিয়েই ডক্টর মাহফুজের দেখা পেল, মেজর জিয়ার সন্ধান দেখা পেল। তারা মেজর জিয়ার সাথে এবং মাহফুজের সাথে মিলে একত্র হলো। আমি দলভঙ্গ ছত্রভঙ্গ হয়ে একা সেই রামগড়ের পাহাড় পেরিয়ে আমি ফেনীর দিকে হাঁটতে আরম্ভ করলাম। বহু 12 দিন পথ চলার পরে নৌকা, রিক্সা, পায়ে হাঁটা, এমনি করতে করতে 12 দিন পরে আমি বাড়িতে পৌঁছলাম। তখন বরিশালে পাক আর্মির কোনো অস্তিত্ব নাই, আমি আছি। এখানে একটা জিনিস বলে রাখি, আমি বাড়ি এসে আমি একদম আইসোলেটেড হয়ে গেলাম।
আইসোলেটেড মিন্স যে আমার যে শক্তি, আমার সমস্ত শক্তিটা চট্টগ্রামে। আমার মুক্তিযোদ্ধা, আমার বন্ধুরা সবাই চট্টগ্রামে। দেশে আমার কে আছে? কেউ নেই। আমি বিয়ে করেছি, ছাত্র অবস্থায় বিয়ে করেছি। আমার স্ত্রীর বোন ইসলামাবাদ থাকে। 70-র মাঝামাঝি সময় তার সন্তান হয়। তাকে দেখার জন্য আমাকে বহু রিকোয়েস্ট করায় আমার স্ত্রী 70-র শেষের দিকে পাকিস্তান চলে যায়। এবং ওদিকে তখন সে পাকিস্তানে বসে ভাবতেছে আমি ছাত্র রাজনীতি করি, আমি হয়তো কোনো রকম যোগাযোগ নাই, নাইদার টেলিফোন নর কোনো রকম যোগাযোগ নাই। সে ভেবেছে যে আই এম নো মোর, আমি জীবিত নাই। আর আমি ভাবতেছি সে পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানে আছে, সে তো আর আসতে পারবে না, কিভাবে আসবে? সো একটা চরম হতাশার মধ্যে সে ওখানে, আমি দেশে। বাট আল্লাহর অসীম রহমত, সে মে মাসের লাস্ট উইকে বহু কষ্টে, বহু প্রচেষ্টার, কোন মে মাসে? 71-এর মে মাসের এক লাস্ট উইকে সে পাকিস্তান থেকে বাংলাদেশে, আমাদের দ্বিতীয় ইস্ট পাকিস্তান বা স্বাধীন মুক্তিযুদ্ধরত বাংলাদেশে চলে আসে। এসে ঢাকাতে 3-4 দিন থেকে বহু কষ্টে সে বাড়িতে গিয়ে, আমাদের বাড়িতে গিয়ে বুঝলো। আমি অর্গানাইজ করেছি ওখানে। কোন জায়গায়? বরগুনা? ইয়েস, ইন মাই প্লেস। আমার হোগলপাতি, বরগুনা, বামনা থানা। আমি অর্গানাইজ করেছি ওখানে। ওখানেও একটা মুক্তিযুদ্ধের একটা মোটামুটি পরের দিকে একটা বড় শক্তি গড়ে ওঠে, কিন্তু সেখানে আমি থাকতে পারিনি। আমার নামে হুলিয়া হয়, আমাকে থানার থেকে আমাকে আসে, খোঁজ করতে আসে। থানার থেকে পাক বাহিনী আসে আমার বাড়িতে আমাকে খুঁজতে। তখন আমি ঘর ছাড়া হই। প্রথমে আমি পালালাম গিয়ে মগ্নিপতির বাড়িতে, পটুয়াখালীর একটা জায়গায় গিয়ে পালালাম। ওখানে গিয়েও আমার কাজ একটাই, আবার কিছু সংগঠন, এই মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করা। এবং কিছুদিন পরে ওখানেও খবর হয়ে যায়। ওখান থেকে আমি পালালাম, আবার পালিয়ে আমি গেলাম ফুপার বাড়িতে। ফুপার বাড়ি আরো দূরে, সেখানে গেলাম। সেখানে গিয়ে বোধহয় মাসখানেক থাকার পরে সেখানেও থাকতে পারিনি। আমি আবার পালালাম। সেখান থেকে পালিয়ে আমি আমার খালাতো বাড়িতে গিয়ে উঠি। মাই ওয়াইফ ইজ অলওয়েজ উইথ মি। এবং লাস্টলি আমি বরিশালে শহরে এসে একটা জায়গায় গোপনে, একদম অতি গোপনে, পরিচয়হীনভাবে শেষের 1 মাস কাটাই। এবং তখন আমার সাথে একদম শেষের দিকে আমাদের মুক্তিবাহিনীর সাথে, স্বাধীনতার কিছু আগে আমার সাথে তাদের যোগ সদস্য হয়। তো ওই কয়েকদিন আমি তাদের সাথে আবুল হাসনাত আবদুল্লাহর সাথে আমার তখন সম্পর্ক গড়ে ওঠে। এবং তার সাথে আমি তখন বেশ কিছুদিন একত্রে কাটাই। এবং বরিশালের যারা ছাত্রলীগ মুক্তিযোদ্ধা, তখন তাদের সাথে আমার সময় কাটে। এবং দেশ স্বাধীন হয়, যেদিন স্বাধীন হয় সেদিন, that same day I started for চিটাগাং। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, ভাইয়ের বুকের রক্তে আজিকে